লন্ডনে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বেশ কিছু কথাবার্তাও মিশ্রিত সত্য মিথ্যার সংমিশ্রণে বিভিন্ন খবরও আপনারা জেনেছেন। সত্য মিথ্যা বললাম এই কারণে যে আমি কিছু গণমাধ্যমেও কিছু খবর দেখেছি, যে খবরগুলোর ভেতরেও আসলে সেখানে বাস্তবে যা ঘটেছিল তার অনেক কিছুই কিছু জায়গায় নেই আসল তথ্যটা, আবার কিছু জায়গায় অতিরিক্ত অনেক কিছু যুক্ত করা হয়েছে যে ঘটনাগুলো সেখানে আদৌ ঘটে নাই। সদ্য অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেদিন সেই বৈঠকে কি ঘটেছিল? ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে, 1.5 ঘন্টার বৈঠক হয়েছে। আমার প্রশ্ন হলো, তারেক রহমান এবং ডক্টর ইউনূস কতক্ষণ মিটিং করেছেন? 1.5 ঘন্টা। এইটুকু কথা বলতে 1.5 ঘন্টা লাগে না। এইটুকু কথা বলতে 3 মিনিটে হয়েছে। তো বাকি সময় কি আলাপ করেছেন, সেই আলাপগুলো হলো ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এখন এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এক বৈঠকের পরই যেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যেই বৈঠকটি লন্ডনে হয়েছে, সেই বৈঠকের পরে রাজনীতির একটা নতুন টার্নিং পয়েন্ট আমরা দেখছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রায় 1.5 ঘন্টা ধরে তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় প্রফেসর ইউনূসের, কিন্তু 1.5 ঘন্টা যাবৎ তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হলেও এই বৈঠকের আলোচনার বিষয়বস্তু বাইরে আসে মাত্র 4টি, যেগুলো গণমাধ্যমে প্রকাশ পায়নি। এই বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে, যেগুলো এখনও পর্যন্ত আপনারা জানেন না, সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সাংবাদিক ইলিয়াস ভাই বর্তমান সময়ের সাহসী এক সংবাদকর্মী যাকে বলা হয়ে থাকে। সাংবাদিক ইলিয়াস ভাই তিনি জানিয়েছেন প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে 1.5 ঘন্টা যাবৎ কী নিয়ে বৈঠক হয় এবং তাদের সেই বৈঠকে কোন বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্ব পায় সেটি জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস ভাই। চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা দেখে আসি সাংবাদিক ইলিয়াস ভাই কি বলল তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের যে তথ্য গণমাধ্যমে মিডিয়াতে আসে নাই, সেগুলো বর্ণনা করেছে সাংবাদিক ইলিয়াস। আমরা দেখব, তারপরে কথা বলবো। আপনারা এরই মধ্যে জানেন যে লন্ডনে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বেশ কিছু কথাবার্তাও মিশ্রিত সত্য মিথ্যার সংমিশ্রণে বিভিন্ন খবরও আপনারা জেনেছেন। সত্য মিথ্যা বললাম এই কারণে যে আমি কিছু গণমাধ্যমেও কিছু খবর দেখেছি, যে খবরগুলোর ভেতরেও আসলে সেখানে বাস্তবে যা ঘটেছিল তার অনেক কিছুই কিছু জায়গায় নেই আসল তথ্যটা, আবার কিছু জায়গায় অতিরিক্ত অনেক কিছু যুক্ত করা হয়েছে যে ঘটনাগুলো সেখানে আদৌ ঘটে নাই। আপনাদেরকে আগেই আমার ঠিক আগের ভিডিওটাতে আপনাদের জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যেই বৈঠকটি, এই বৈঠকটিতে আসলে অনেকেই ক্রেডিট নেবার চেষ্টা করেছেন ওনার মাধ্যমে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে চেয়েছেন এবং তারেক রহমানকে সেই প্রপোজাল দেওয়া হয়েছে। যথাযথ মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরে তারেক রহমান সেটাতে সম্মতি জানিয়েছেন, যে কারণে এই বৈঠকটা হয়েছে। এখানে কেউ তারেক রহমান বৈঠক করতে চান নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রপোজাল দিতে চান নাই, আরেকজন এটা করে দিয়েছেন, এরকম বিশেষ করে 2 জনের নাম না বললেই না, ডক্টর আসিফ নজরুল এবং জনাব মনির হায়দার। তো এনাদের চরিত্র সে আগে থেকেই আপনাদের একটা বিষয় জানায় রাখি যে এরা হচ্ছে দ্বিমুখী সাপ। আপনি মনির হায়দারের কথা যদি বলি, মনির হায়দারকে জিজ্ঞেস করেন, যখন পাসপোর্ট নেওয়ার জন্য এই অফিসে ঢুকতে দেয় না, তখন মনির হায়দার এই করোনার মধ্যেও মনির হায়দার 2020 সাল থেকে 2024 সালের মধ্যে টোটাল 3বার, আমার জানা মতে টোটাল 3বার তিনি বাংলাদেশে গিয়েছেন। এর মধ্যে একবারের বিষয়টা আমি জানার পরে আমি আর কনক ভাই ওনার সাথে দেখা হলো, তো জিজ্ঞেস করলাম যে ভাই দেশে গিয়েছিলেন শুনলাম, বলছে তো আমরা বললাম যে আপনি গেলেন কীভাবে, সমস্যা হয়নি কোনো? সে আমাদেরকে জবাব দিল যে তিনি নাকি মাস্ক পরেছিলেন।
তো মাস্ক পরে থাকার কারণে তাকে এয়ারপোর্টে চিনতে পারে নাই। তো আমরা মানে বুঝে নিলাম আর কি যে এয়ারপোর্টে মাস্ক পরে তারপরে পালায় যাওয়া যায়। আরে ভাই, যখন জেএফকে থেকে আপনি যখন গাড়িতে উঠবেন, প্লেনে উঠবেন, তখন এই প্যাসেঞ্জারের পুরো লিস্ট ঢাকা বিমানবন্দরে পৌঁছে যায়। তারা তো তখন দেখে কে কে আসছে। আমি ইলিয়াস যদি যাই, আমি কনক সারাফ যদি যাই, তো সাথে সাথে লোকজন নিয়ে হাজিরায় ধরার জন্য আসো, ডিজিএফআই, এনএসআই, এসবিডিবি, সিআইডি, পুলিশ যা যা আছে সব এসে হাজির হয়ে যাবে ধরার জন্য। উনি মাস্ক পরে চলে গিয়েছেন। তো মনির হায়দার একজন ডিজিএফআইয়ের খুবই প্রশিক্ষণপ্রাপ্ত এবং খুব সুদীর্ঘকালীন ধরে তিনি ডিজিএফআইয়ের সোর্স হিসাবে কাজ করেন। তো ধরেন আমার দেশের গোয়েন্দা সংস্থা, আমরা ডিজিএফআই মানি একটা নেগেটিভ একটা ন্যারেটিভ আমাদের চোখের সামনে ভাসে। এর কারণ হচ্ছে তারা দেশের বিরুদ্ধে কাজ করে। তাদের কাজ হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় কোনো আমাদের দেশে করে কিনা, তারা ভারতের বিরুদ্ধে কে কাজ করে তাদেরকে ধরে নিয়ে তারা গুম করে। এটা হচ্ছে আমাদের ডিজিএফআই এই কাজ করে, যে কারণে জিনিসটাই নেগেটিভ। তো মনির হায়দারের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। মনির ভাই আমাকে খুব স্নেহ করেন, উনি আমার সিনিয়র ভাই। এখানে আমাদের মাঝে মধ্যে ওনার সাথে দেখাও হইতো, একসাথে চা খেয়েছি, দাঁড়িয়ে আড্ডা দিয়েছি। কিন্তু ওনার প্রতি আমার ক্ষোভটা সেদিন থেকে শুরু হইলো। এখানকার কর্নেল যে মুস্তাফিজ সাহেব আছেন, উনি একদিন এক ভিডিওতে বিষয়টা বললেন যে মনির হায়দার আমাকে এবং কনক সারোয়ার দুইজনকে সরকারের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়, এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে ডিজিএফআই। তো উনি এসে আমাদেরকে এই কথাগুলো বলেছিলেন যে খামাকা সরকারের সাথে কি দরকার করার, হ্যাঁ, নানানভাবে একটু এই ধরনের একটু গুছায় এদিক ওদিক করে। পরে এই লেফটেন্যান্ট কর্নেল আপনার মুস্তাফিজ ভাইয়ের কাছে পরে শুনলাম যে তাকে তিনি এই দায়িত্বটা দিয়েছিলেন যে আপনি বললে বোধহয় ইলিয়াস এবং কনক শুনবে, তো ওদেরকে একটু যে ওরা যেন সরকারের বিরুদ্ধে এত বেশি কঠোর অবস্থানে না থাকে, আওয়ামী লীগ সরকার আসলে কোনোভাবেই যাবে না। এটা সেই 2022-23 সালের কথা মুস্তাফিজ ভাইকে উনি বলেছিলেন। এটার পরে আসলে মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুই থাকার বিষয় না। মনির ভাই এমনিতে উনি ওনার একদম ক্যারিয়ারের শুরু থেকেই উনি একজন দুর্নীতিগ্রস্ত একজন সাংবাদিক। ওনার এগুলি নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু এখন যেহেতু এই অবস্থা সেই কারণে বললাম। ওনারা একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, আবার ফের বিএনপির ভেতরে যে তারেক রহমান আমি তো আপনার জন্য অনেক কিছু করছি, এই সেই এরকম বুঝায় এদের সাথে একটা খাতির জমানোর চেষ্টা করছেন। তো এই ধরনের কিছু মানুষজন আছে যারা কিনা এই বৈঠকটা করার ক্রেডিট বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছেন। এরকম কোনো কিছু না। তারেক রহমান রাজি হয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে প্রপোজাল দিয়েছেন, এবং আমি আগের ভিডিওতে বলেছি যে দুইটা পক্ষের কেউই ছোট হয় না। এখানে আমার এরকম একটা বৈঠক হওয়া দরকার ছিল। বৈঠকের ছোটোখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো, তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই। সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ, এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেইটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে। এর মধ্যে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন, এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির, আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে। 12 তারিখ কেন? সেটা হচ্ছে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন, এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে 16 অথবা 15 তারিখ, তার আগে 15 তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল, যে কারণে ওই তারিখটাকে করা হয়নি। তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে। তো 12 তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত আমার কাছে থাকা যে তথ্য সেটা। তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস। তো এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে, বা ডক্টর ইউনূস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না, মার্চে নিয়ে যাব, এরকম কোনো কিছু হয়নি। ওনারা এটা বলেছেন, উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই, নির্বাচন এইভাবেই হবে। এখন এত ফলপ্রসূ একটা কেন হইল, এটার কিন্তু কিছু কারণ আছে। এই বৈঠক করানোতে কারোর ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষের আছে। সেটা হচ্ছে কিছু মানুষকে এই বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট। এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো। এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো, এখানেও একটা গ্যাঞ্জাম বাঁধাইতো। গণমাধ্যমে এসছে, এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে জনাব খলিলুর রহমান, এরপরে হচ্ছে শফিকুল আলম, আরও বোধহয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে। আচ্ছা, এরা সবাই ছিলেন। এই কথাটা সত্য কথা না।
ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে উঠেছেন, ডকচেস্টার হোটেল, সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইড পার্ক। এটার পাশের একটা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন। পার্ক লেনের উপরে সেই হোটেলটা। এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রুমে করেন নাই। তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো। খুবই আন্তরিকতা দেখিয়েছেন, একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন। এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন, দুজনের কুশল বিনিময় করেছেন। তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন, এটা অনেক সুন্দর জায়গা, হাঁটতে গিয়েছিলেন কিনা, এই ধরনের আলাপ টালাপও হয়েছে। এরপরে ওইখানে এই যেই সুটটাতে বসে আপনার বৈঠকটা হয়, সেখানে প্রথমে এই যে 4 জনের নাম বললাম আমি, শফিকুল আলম, খলিলুর রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির, ওনারা ছিলেন ওইটাতে। এটা সত্যি কথা, ওনারা ছিলেন। এবং ওনাদেরকে ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান। চলে যাওয়ার পরে 1 ঘন্টা 15 মিনিট জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুস একটা বৈঠক করেছেন। সেখানে কেউ ছিল না, একজন মানুষও ছিল না। এটা যেসব গণমাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে, এটা কিছু কারণ আছে বলার। ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনুসের সাথে বৈঠক করেছেন, এটা একটা ব্যাপার। আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই খবরগুলো ছড়ানো হয়েছে, এরকম কোনো কিছু ঘটে নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক, এই যে 2 জন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে যে বৈঠকটা তারা করেছে, সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আমরা এটাই চেয়েছি। এখানে কে কীভাবে কি বললো না বললো, আমার মনে হয় এগুলো করেও আবার এই তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না। অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের 2 জনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই। যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই। আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। আমার এর আগে যেই নির্বাচন, আমি 2002 সালের এসএসসি পরীক্ষার্থী, 2004 সালের এইচএসসি পরীক্ষার্থী। তো আমি ভোট দেওয়ার এর আগে আর সুযোগ পাইনি। একটা ভোট পেয়েছিলাম, 111 সরকারের সময় ভোটটা পেয়েছিলাম। তো ওইবার আমি ভোট দিতে যাই নাই। এবার ভোট দেবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষের পছন্দের কেউ এবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন। এবং এতদিন ধরে এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে ধরনের চলছিল, আমার মনে হয় ফেব্রুয়ারি এটা খুব কম সময় না। এদিকে 6 মাস, ওইদিকে প্রায় 2 মাস, 8 মাস থেকে যদি আপনি তফসিল ঘোষণার ওই 3 মাস বাদও দেন, তারপরেও ধরেন আমাদের এদিকে 5 মাস অনেক সময়, অনেক কিছু করা যায়। এদিকে 10 মাস অলরেডি তাদের অনেক কাজ করাও আছে। সো এই যে 10 মাস আর 5 মাস 15 মাসের মধ্যে যে কাজগুলো প্রয়োজন, এবং আমি এখনও আমার খুবই এটা মানে চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে যে নির্বাচনটা কিভাবে হবে, 5 বছর পরের সরকার কিভাবে আবার ক্ষমতা হস্তান্তর করবে, কাদের কাছে করবে, সেটা কি দলীয় সরকার থাকবে নাকি আগের মতো তত্ত্বাবধায়ক সরকার আসবে, তত্ত্বাবধায়ক বা এরকম আলাদা কোনো সরকার ব্যবস্থা হইলে সেটা কি ব্যবস্থা হবে, এরকম একটা একদম সুনির্দিষ্ট সবার সম্মতিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটা নিয়ম যেন করে নিয়ে যায়। আমি ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে, এই বৈঠক হওয়ার আগে বেশ কয়েকদিন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, কি হবে, কি আলোচনা হবে, কি ফল হবে, এবং সেই আলোচনা আমাদের জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে, এগুলো আলোচনা হয়েছিল। গতকাল শুক্রবার বৈঠক হয়ে গেছে, 1.5 ঘন্টার বৈঠক হয়েছে। বৈঠকের পর ডক্টর ইউনুস এবং তারেক রহমান দুজনেই তাদের ঘোষিত নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে আপোস করেছেন। ডক্টর ইউনুস 2 মাস এগিয়ে এসেছেন, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে, আর তারেক রহমান 2 মাস পিছিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গিয়েছেন। এটুকু যদি আপনি শোনেন, আপনার কাছে মনে হবে বাহ, ভালোই তো, উইন উইন সিচুয়েশন, দুপক্ষই জিতেছে, এটা হতে পারে। কিন্তু পক্ষ তো আরও কতগুলি আছে, আরও পক্ষ আছে না, আরও অনেকগুলি রাজনৈতিক দল আছে। তারও চেয়ে বড় কথা, এদেশের জনগণ আছে। কেউ কি এই এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া,
এই সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের কোনো অপিনিয়ন নিয়েছে? এখন বলবেন জনগণের অপিনিয়ন কীভাবে নেব? জনগণ কি চাচ্ছিল সেটা তো জানার জন্য খুব বেশি দূর যাওয়া দরকার নেই, একটু মিডিয়ার দিকে চোখ বললেই হয়। মানুষ কি চাচ্ছিল সেগুলো একটু বোঝা দরকার আছে। ঠিক আছে, আমি এটা নিয়েও আমার কোনো আপত্তি নেই। আমি এখন বরং দেখতে চাই যে রিয়েকশনটা কি হলো। আমরা বরং দেখি, যেহেতু রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে, আমরা বরং দেখি যে রাজনৈতিক দলগুলো কি রিয়েকশন দিল। রাজনৈতিক দলের মধ্যে কয়েকটা রাজনৈতিক দল এই মিটিংয়ের ফলাফল এবং এই মিটিং যেভাবে হয়েছে সেই ঘটনা এই সব মিলে কয়েকটা রাজনৈতিক দলে আমি একটা মানে প্রতিক্রিয়া পেয়েছি, সমর্থন না প্রতিক্রিয়া পেয়েছি। তাদের মধ্যে যেমন ধরেন জামাতে ইসলামী, এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটা, এবং আরও কয়েকটা ইসলামিক দল, তারা কিন্তু এ ব্যাপারে কিছুটা প্রতিক্রিয়া দিয়েছেন। তাদের কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া নিয়ে কোনো ভিন্ন মত নেই, এবং তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে বৈঠক হয়েছে, সমঝোতা হয়েছে, এটা নিয়েও তারা অসন্তুষ্ট নন। তাদের প্রশ্ন হচ্ছে, সরকার এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে সব দলই সমান। তো এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে একটা রাজনৈতিক দলের সঙ্গে মাত্র কথা বলে নির্বাচনের ডেট ঘোষণা করতে পারে? তাদের প্রশ্ন কিন্তু এই পয়েন্টে, এবং তাদের এই পয়েন্টটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। তারা প্রশ্ন করতেই পারে যে আপনি আগের বার যখন ডেটটা ঘোষণা করলেন তখন সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পর ঘোষণা করেছিলেন। সেই ঘোষণায় কেউ পছন্দ করেছে, কেউ করেনি, এবং সে ঘোষণায় ওই সময় যে রাজনৈতিক দলগুলো আপনার সঙ্গে মিটিং করেছিল তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল মানে প্রায় 80% দলের যে মতামত ছিল সেই মতামতকে উপেক্ষা করে আপনি নিজের মতো একটা ডেট ঘোষণা করেছেন, এবং সেখানে বিএনপির মতামতকে আপনি উপেক্ষা করেছেন। আপনার মতামতটা আপনি কার সঙ্গে আলাপ করে করলেন অথবা কোন দলের সমর্থনে করলেন বোঝা গেল না, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তখন আপনাকে সমর্থন দিয়েছে, জামাত দিয়েছে, এনসিপি দিয়েছে, এরা দিয়েছে। যারা তাকে এপ্রিলে সমর্থন দিয়েছিল ওই প্রক্রিয়ার কারণে যে সবার সঙ্গে আলোচনার পর আপনি আপনার নিজস্ব বিবেচনায় আপনাকে তারিখ ঘোষণা করেছিলেন। কিন্তু এবার আপনি একটা মাত্র রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আপনি ডেটটাকে 2 মাস এগিয়ে আনলেন, মানে ডেটটাকে চেঞ্জ করলেন। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সমালোচনা এই দলগুলো করেছে। আমি কিন্তু এই দলগুলোর সমালোচনাকে উড়িয়ে দিচ্ছি না, আমি মনে করি এটা ভ্যালিড একটা ক্রিটিসিজম। সরকারকে বুঝতে হবে যে আপনি একটা যা কিছুই করবেন একটা সিস্টেমের মধ্যে থেকে আপনাকে করতে হবে। আপনি তারেক রহমানের বক্তব্য শুনলেন, শুনে এসে দেশে বসে আপনি এই কাজটা করতে পারতেন, সবার সঙ্গে আবার আলোচনা করতেন, করে আবার দ্বিতীয়বার ঘোষণা করতে পারতেন। ওখানে বসেই যে ঘোষণাটা করলেন এটা কেন? আমি মনে করি একটা না বুঝে করেছেন, আমি তা মনে করি না। এখানে একটা রাজনীতি আছে বলে আমার ধারণা। এখন সেই ধারণাটা নিয়ে আমি আলোচনা করব, তার আগে আমি অন্য একটা আলোচনা করি। যে আলোচনা করব এই আলোচনার মধ্যে ওই ধারণাটাও কিছুটা প্রকাশিত হবে। আপনাদের মনে আছে যৌথ বিবৃতি, মানে সরকার এবং বিএনপির যে বিবৃতি, একসঙ্গে বিবৃতি, যেটা আবার পড়ে শুনিয়েছেন মিস্টার খলিলুর রহমান, যার ব্যাপারে বিএনপি প্রকাশ্যে তাদের অবজারভেশন জানিয়েছিলেন। যে 3 জন উপদেষ্টাকে তারা পদত্যাগ করার দাবি জানিয়েছিলেন, মানে বের করে দেওয়ার দাবি জানিয়েছিলেন, তার মধ্যে খলিলুর রহমান একজন। আর তাকে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতিটা পড়িয়েছেন। কেবল পড়ার নেই, বিএনপির এখানে আরেকজন যে নেতা, সিনিয়র নেতা গিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কিন্তু এই ডক্টর খলিলুর রহমান আলাদা একটা মিটিং বৈঠকও করেছেন। তার মানে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে উনি ওনার কাছে গুরুত্বপূর্ণ। তোমরা তাকে যতই বের করে দিতে বলো না কেন, আমি তো বের করবোই না, বরং তোমাদের সঙ্গে মিটিংয়ে বসাবো, এবং তোমরাও হাসি মুখে তার সঙ্গে মিটিং করবে। বিএনপি করেছে, আনন্দের সঙ্গে করেছে। এবং তারপর যখন তারা যৌথ বিবৃতি দিয়েছে, মানে একসঙ্গে যখন প্রেস কনফারেন্স করেছে, এখানে সাংবাদিকরাও ছিলেন, সেখানেও কিন্তু সেই যৌথ বিবৃতিটা পড়ে শুনিয়েছেন এই খলিলুর রহমান, উনি পড়ে শুনেছেন। এই বিবৃতি কে ড্রাফট করেছে এটা আমি জানি না, তবে ড্রাফটার মধ্যে যে একটা চাতুর্য আছে সেটা আমি কালকে কিছুটা বলেছি, আবার বলি। এই যৌথ বিবৃতিতে আসলে ইস্যু এসেছে কয়টা বলেন তো? কয়টা ইস্যু? একটা ইস্যু এসেছে যে তারেক রহমানই যে পয়েন্টটা এসেছে, ভালোভাবে খেয়াল করবেন, যে এই যে রমজানের আগে নির্বাচন করার যে প্রস্তাবটা কে দিয়েছে? তারেক রহমান দিয়েছে। এবং তারেক রহমান দেওয়ার সময় এটাও বলেছে যে এই প্রস্তাবে তার মা, মানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এইটাই চান, উনি এবং ওনার মা চান এটা, মানে ওনার দলের শীর্ষ 2 জন লিডার এটা চান। মানে প্রস্তাবটা তারেক রহমানের কাছ থেকে এসেছে। তারেক রহমানকে উনি আগে রিকোয়েস্ট করেছেন কি করেন না এটা আমি জানতে পারবো না, আপনিও জানেন না, কারণ আগে সব তো জায়গায় যতটুকু লেখা আছে অতটুকু আমি বলছি।
তো খলিলুর রহমানের পড়া আছে, বিবৃতিতে বলা হয়েছে তারেক রহমানই বলেছেন, মানে ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রথম এসেছেন। আসার পর তাতে কি ডক্টর ইউনূস রাজি হয়েছেন? সেটা কোথাও বলা হয়নি রাজি হয়েছেন কিনা। উনি কি বলেছেন যে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সব প্রস্তুতি সম্পন্ন করা দায়িত্ব কার? তারেক রহমানের? না। আপনার, আমার? না। কার? সরকারের। এখন সরকার যদি সব সম্পন্ন করতে না পারে প্রস্তুতি, তাহলে হবে না। ক্লিয়ার করে কিন্তু বলেননি। অনেকে দেখুন লাফাচ্ছে যে 19শে ফেব্রুয়ারি রোজা হবে, তাহলে যদি আগের সপ্তাহে হয় তাহলে সাধারণত নির্বাচন হয় আমাদের এখানে বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার হলে 12ই ফেব্রুয়ারি হয়। ডেটও দিয়ে দিচ্ছে অনেক পত্রিকা দেখলাম যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। ডক্টর ইউনূস একবারও বলেছেন রমজানের আগের সপ্তাহে নির্বাচন হবেন? না, উনি সেটা বলেননি। উনি বলেছেন হতে পারে। কিভাবে হতে পারে? যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায়। আবার কি বলছেন যে এক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। মানে এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে। কি কি কাজ? একটা সংস্কার, একটা বিচার, এই দুইটা ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি। মানে অগ্রগতি কতটুকু হলে সেটাকে পর্যাপ্ত বলা যাবে, এটা কিন্তু আপনি একটা বলবেন, আমি আরেকটা বলবো, ডক্টর ইউনূস আরেকটা বলবেন, আবার এনসিপি আরেকটা বলবেন। তাহলে এটা কিন্তু সমস্তটাই কিন্তু অনেকগুলি যদি কিন্তুর উপর নির্ভর করছে। করুক, আমি ওটা নিয়েও বলছি না, যা হবে কালকে আলোচনা করেছি আমি। এইটুকু বলার পর তারেক রহমান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন, ওনার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন, দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন, এবং প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। এর চেয়ে বেশি, এই কয়েকটা কথা বেশি ঘোষণার মধ্যে ছিল, এটা কিন্তু আমি এখনো পাইনি, কোথাও দেখিও নি। আপনারা একবার দেখছেন কিনা আমার মনে হয় না, দেখবেন না, কারণ এইটুকুই কথা। আমার প্রশ্ন হলো তারেক রহমান এবং ডক্টর ইউনূস কতক্ষণ মিটিং করেছেন? 1.5 ঘন্টা। এইটুকু কথা বলতে 1.5 ঘন্টা লাগে? লাগে না। এইটুকু কথা বলতে 3 মিনিটে হয়েছে। তো বাকি সময় কি আলাপ করেছেন? সেই আলাপগুলো হলো ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সেই আলাপগুলো আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমার দেশের একটা রাজনৈতিক দলের প্রধান একসঙ্গে মিটিং করেছেন 1.5 ঘন্টা। আমরা জেনেছি মাত্র 3-4টা বিষয়, তাও সবগুলি নির্বাচন বিষয়। আরেকটা জিনিস জেনেছি যে তারেক রহমান তাকে বই এবং কলম উপহার দিয়েছেন। বাকি সময় ওনারা কি আলাপ করেছেন, কি নিয়ে কথা বলেছেন, সেটা কি জানার প্রয়োজন নাই? ডক্টর ইউনূস গত 10 মাসে কি কি কাজ করেছেন, সেই কাজগুলো সম্পর্কে বিএনপির যে মূল্যায়ন, সেগুলিকে তারেক রহমান ওনার সঙ্গে শেয়ার করেন নাই? করা কি উচিত নয়? বিএনপি যে ইস্যুতে, যেমন আপনার ওই করিডোর বলেন, মানবিক করিডোর বলেন, মানবিক প্যানেল বলেন, কি না নতুন নতুন নাম দিচ্ছে, সেই আরাকান্দায় যে দেওয়ার যে প্যানেল অথবা করিডোর যাই বলেন, সেটার ক্ষেত্রে বিএনপি যে প্রতিবাদ করেছিল, সেটা বিএনপির দলীয় প্রধান হিসেবে উনি কি জিজ্ঞাসা করতে চেয়েছিলেন এটা আপনি কেন দিয়েছেন অথবা কেন দিতে চাচ্ছিলেন? অথবা আমাদের টার্মিনালকে, সামুদ্রিক টার্মিনাল যেটা আছে সেটাকে, বন্দরের, সেটাকে দেওয়ার ব্যাপারে উনি বিদেশি একটা কোম্পানিকে আনছেন, এই ব্যাপারে তারেক রহমান তাকে প্রশ্ন করেছিলেন? আমার ধারণা করেছিলেন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, করা তো উচিত। উনি ভুলে যাবেন তেমন নেতা তো উনি নন। সেই প্রশ্নের কি উত্তর এসেছিল? এটা আমি জানবো না, জানতে চাইবো না? আমার দেশের স্বার্থ, আমার দেশের পলিটিক্যাল পার্টির একটা বড় পার্টির নেতা কিভাবে সংরক্ষণ করছেন, কিভাবে সে বিষয়ে কথা বলছেন, সেটা জানার অধিকার কি আমার নাই? আমি জানতে চাইতে পারি না? সদ্য অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সায়ের লিখেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গোপন বৈঠকটি শুধু এই দুই নেতার জন্যই নয়, বরং বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল। বৈঠকের আগে পরিবেশ ছিল চরম উত্তেজনাপূর্ণ ও অনিশ্চিত, কোনো পূর্ব সমঝোতা ছিল না। বিএনপি ছিল দৃঢ় তাদের দাবি নিয়ে এই বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে হবে। অন্যদিকে ডক্টর ইউনূস ছিলেন অনড়, তিনি নির্বাচন আগামী বছরের এপ্রিলেই করার প্রস্তাব দিয়েছিলেন। এই অচলাবস্থাকে আরো জটিল করে তুলেছিল ডক্টর ইউনূসের মনে তারেক রহমান সম্পর্কে বিদ্যমান গুরুতর সন্দেহ, তার ভাবমূর্তি, দক্ষতা এবং শাসন ব্যবস্থার প্রতি তার সদিচ্ছা নিয়ে। তবে দুই পক্ষের সহকারীরা কক্ষ ত্যাগ করার পর দুই নেতা একে অপরের সঙ্গে প্রায় 1 ঘন্টা 20 মিনিট খোলামেলা কথা বলেন এবং সেখানে একটি বিস্ময়কর ঘটনা ঘটে। শুরুতে কিছুটা সংযত হলেও কথোপকথনটি দ্রুতই গভীর, সৎ এবং আন্তরিক পর্যায়ে পৌঁছায়। ডক্টর ইউনূসের কাছে তারেক রহমানের যে ধারণা ছিল তা পুরোপুরি বদলে যায়।
তিনি দেখলেন এক প্রজ্ঞাবান, বাস্তবতা ভিত্তিক ও গভীরভাবে চিন্তাশীল একজন রাজনীতিকে, যার আছে প্রশাসন সংস্কার এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা। তিনি এক মননশীল সংস্কারপন্থী, যিনি গণতন্ত্র ও জবাবদিহিমূলক বাংলাদেশে প্রতিশ্রুতিবদ্ধ। তারা নির্বাচন সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক পুনর্গঠন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তারেক রহমান ছিলেন ভদ্র এবং সম্মানজনক। এই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ফলাফল ছিল নির্বাচনের সময়সূচি নিয়ে ঐক্যমতে পৌঁছানো। রমজানের আগেই নির্বাচনের দিন নির্ধারণ করা হয়, যা শুধু বিএনপির দাবি পূরণ করেনি, বরং জামায়াতে ইসলামী সহ আরো কয়েকটি বড় রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটিয়েছে। এটি তারেক রহমানের সমঝোতার মনোভাব এবং রক্তপাত এড়াতে তার আন্তরিকতার পরিচায়ক। তবে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে ডক্টর ইউনূসের মনে। তিনি তারেক রহমানকে নতুনভাবে আবিষ্কার করলেন একজন সাবলীল ভাষী, বিবেকবান, সূক্ষ্মদর্শী এবং শ্রদ্ধাশীল মানুষ হিসেবে। গণমাধ্যম, বিশেষত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার 2 দশকের বেশি সময় ধরে যেভাবে তারেক রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে, তার একেবারে বিপরীত ছিল এই ব্যক্তিত্ব। এই দুটি পত্রিকা দীর্ঘদিন ধরে বিদেশি দূতাবাস ও স্বার্থান্বেষী মহলের প্রভাবাধীন বলে অভিযোগ রয়েছে এবং তারা বহু অনুমান নির্ভর ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে, যা জনমতকে বিভ্রান্ত করেছে। এসব প্রতিবেদনে সাংবাদিকতার ন্যূনতম নীতিশুদ্ধতা ছিল না এবং আজও সেগুলোর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তি ডক্টর ইউনূস যখন তারেক রহমান সম্পর্কে ইতিবাচক মতামত পোষণ করেন, তখন সেটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটি কেবল তারেক রহমানের একজন সম্ভাবনাময় জাতীয় নেতা হিসেবে আবির্ভাবকে নির্দেশ করে না, বরং বাংলাদেশের গণমাধ্যমের নৈতিক দায়িত্ব নিয়েও বড় প্রশ্ন তোলে। যখন প্রভাবশালী সংবাদপত্রগুলো সত্যর বদলে অপপ্রচারের হাতিয়ার হয়ে ওঠে, তখন এর ফল শুধু ব্যক্তিগত মানহানি নয়, বরং গোটা জাতির জন্যই ক্ষতিকর হয়। এই অপপ্রচারের খেসারত আমরা 16 বছর ধরে স্বৈর শাসনের মাধ্যমে দিয়েছি। আসসালামু আলাইকুম। লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের ফলাফল নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখনো তোলপাড় চলছে। তবে এটা সত্য যে অধিকাংশ রাজনৈতিক দল এই বৈঠকের পর মনে করছে যে দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে সেই ট্রেন যাত্রা শুরু করবে এমন একটা পরিস্থিতি, অর্থাৎ যে ধরনের একটি অনিশ্চয়তা এবং সংঘাতের কালো মেঘ জমছিল, সেই মেঘ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। যদিও জামাত, এনসিপি তারা মন খারাপ করেছে, অথবা বলা যায় কিছুটা তারা হতাশ হয়েছে যে কেন যৌথ ঘোষণা দিতে গেল শুধুমাত্র বিএনপির সঙ্গে। কিন্তু তারপরেও যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে কিন্তু জামাত বিরোধিতা করেনি। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের যৌক্তিকতা কেউ অস্বীকার করতে পারেনি। কেবলমাত্র এনসিপি বলছে যে নির্বাচনের আগেই সংস্কার এবং বিচার হতে হবে। তো এই ব্যাপারে বিএনপিরও কোনো আপত্তি নেই এবং যৌথ ঘোষণায় সেটাই বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ অগ্রগতি সাপেক্ষে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে। ফলে এরকম একটি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইতে শুরু করেছে। যুগান্তর পত্রিকার একটি শিরোনাম দেখে দর্শক এতগুলো কথা বললাম। এক বৈঠকেই বাজিমাত, দেশ নির্বাচনী ট্রেনে। দর্শক, আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণ খবর কেমন লাগছে সেটি জানাবেন অবশ্যই, এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখানে যে শিরোনামের বলা হচ্ছে যে জনমনে স্বস্তি, হতাশ ষড়যন্ত্রকারীরা, এক বৈঠকেই বাজিমাত, দেশ নির্বাচনী ট্রেনে, বিএনপি সহ সব দল নির্বাচনমুখী, যথাসময়ে দেশে ফিরবেন তারেক রহমান, সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চাই বিএনপি। বড় একটি খবর, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিউটি শেষ হয়ে যাচ্ছে না, বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজে লাগাতে চায়। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। এখন ব্যক্তিগত মতামত, অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি। তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে, তার ভিতরে সবথেকে বেশি গুরুত্ব ছিল যেই বিষয়টি নিয়ে বেশি জোরালোভাবে কথা হচ্ছিল যে নির্বাচনের সময়সূচি। আপনারা সকলে অবগত আছেন 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং ডক্টর ইউনূসের এই বৈঠক সম্পর্কে আপনাদের ওপিনিয়ন কি, মতামত কি, আপনারা কি বলবেন, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকে আপনারা কতটা সন্তুষ্ট অবশ্যই জানাবেন। আপনাদের ভিতরে কি ঘোরপাক করছে সেটা কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।